কোথায় গেল? সবাইকে আবারও স্বাগতম আমাদের বাংলা গল্পের মেলায়। আজকে আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের বাছাই কিশোর থেকে নেওয়া একটি গল্প, যার নাম কোথায় গেল। ছোট বড় বিভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো আমাদের এই বাংলা গল্পের মেলা। আপনার যদি বাংলা গল্প পড়তে এবং শুনতে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন গল্পে যাওয়া যাক। কোথায় গেল? প্রশ্নটা যে বিষ্ণুবাবু পৃথিবীতে যত লোক আছে তাদের সকলের চেয়ে বেশিবার উচ্চারণ করেন তাতে সন্দেহ নেই। বিষ্ণুবাবুর সঙ্গে ঘণ্টাখানেকের পরিচয় থাকলেই যে কোনো লোক বিনা দ্বিধায় এ বিষয়ে তাকে জোরালো সার্টিফিকেট লিখে দিতে রাজি হবে। কখন যে কোথায় রাখেন তার মিনিটে মিনিটে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভদ্রলোকের তা একেবারেই খেয়াল থাকে না। নাকে চশমা এঁটে চশমা খুঁজে ঘরবাড়ি তোলপাড় করে বেড়াবার মতো মানুষ আর কি। মফস্বলের শহর, বোধহয় এজন্যই আজও গাড়ি চাপা পড়েনি। চাকরিটা যে তিনি কি করে বজায় রেখেছেন বাড়ির লোকে অবাক হয়ে তাই ভাবে। একটা কারণে বরাবরই ঠকলে তার কাছে রীতিমতো কৃতজ্ঞতা বোধ করে, সেটা হচ্ছে আমার আপিস কোথায় গেল বলে আজ পর্যন্ত তিনি একদিনও হইচই কাণ্ড বাঁধিয়ে বসেননি। সেবার বর্ষার গোড়ায় বিষ্ণুবাবু 1 মাসের ছুটি নিলেন। সপরিবারে দেশে যাবেন। অফিসে কাজ করতে করতে হঠাৎ একদিন তার মনে হলো অনেক কাল ছুটিও নেওয়া হয়নি, দেশেও যাওয়া হয়নি। তাড়াতাড়ি একটা দরখাস্ত লিখে দাখিল করে দিলেন। তারপর কথাটা ভুলেও গেলেন। কথাটা মনে পড়ল দরখাস্তটা মঞ্জুর হবার খবর যেদিন এলো সেই দিন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, ও বউ, জিনিসপত্র গোছাও। এই যে গোছাই, যাওয়া হবে কোথায়? দেশে যাব, 1 মাসের ছুটি নিয়েছি। শুনে ভদ্রমহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই বর্ষার সময় ছুটি নিয়ে দেশে যাওয়া, তাও আবার সেই দেশে যেখানে বাড়ির উঠানে নৌকায় বসে ছিপ মেরে মাছ ধরা চলে। কেবল তাই নয়, বিষ্ণুবাবুর ছোট ছেলেটির বয়স মোটে 6 মাস। এতটুকু ছেলে নিয়ে এত দূরের রাস্তা যাওয়া, ওই 12 মেশে বন্যার দেশে বাস করা, আরও যে একপাল ছেলে মেয়ে আছে দুরন্তর এক শেষ। তাদের মধ্যে কোনটা কবে জলে ডুবে মরবে ভগবান জানেন। স্ত্রীর মুখ দেখে বিষ্ণুবাবু টের পেলেন কোনো একটা অন্যায় কাজ করে ফেলেছেন। অন্যায় ঠিক কী করেছেন বুঝতে না পারলেও স্থান ত্যাগ করাটাই ভালো মনে করলেন। গামছাটা কোথায় গেল বলে তিনি পালিয়ে গেলেন একেবারে উঠোনের কুয়োতলায়। অন্যমনস্কতার অপবাদ থাকলে মাঝে মাঝে দরকারের সময় সেটা মানুষের কাজেও লাগে বলতে হবে বটে। ছোট খোকা খিদেই কাঁদছিল। তাকে দুধ খাইয়ে দেশে যাওয়ার ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য স্বামীর খোঁজে গিয়ে বিষ্ণুবাবুর স্ত্রী আবিষ্কার করলেন কুয়োর কাছে দাঁড়িয়ে তিনি গায়ে তেল মাখছেন। স্নানের জন্য জল তুলে রেখে চাকর মাখনলাল সবিস্ময়ে তাই নিরীক্ষণ করছে। রাগের মধ্যেও বিষ্ণুবাবুর স্ত্রী না হেসে পারলেন না। জিজ্ঞাসা করলেন, তেল মাখছে যে? দেখছ না চান করব। বিকেলে চান করবার সময় লোকে গায়ে তেল মাখে নাকি? বিষ্ণুবাবু থতমত খেয়ে একবার স্ত্রীর মুখের দিকে একবার আকাশের দিকে তাকাতে লাগলেন। প্রতিবেশী উকিলবাবুর রান্নাঘরের পিছনে এইমাত্র সূর্যাস্ত গিয়েছেন। ওই দিকের আকাশটাও এখনও টকটকে লাল। আকাশের রং প্রতিফলিত হয়ে পড়ার জন্যই বোধহয় বিষ্ণুবাবুর মুখখানা বড় বেশি রকম লাল দেখাতে লাগলো। হঠাৎ তিনি করলেন কি, চাকর মাখনলালের গালে বসিয়ে দিলেন ঠাস করে একটা চড়। বেটা হাঁ করে তাকিয়ে দেখছিস কি তখন থেকে? এখন বিকেলবেলা, এখন তেল মাখবেন না বাবু। বিষ্ণুবাবুর হাতে চড় খেলে মাখনের লাগে, কিন্তু দুঃখ হয় না। চাকরকে মারলেই একটু পরে বিষ্ণুবাবুর এমন গভীর অনুতাপ উপস্থিত হয় যে নিজের জরিমানা বাবদ কিছু তার হাতে গুজে না দেওয়া পর্যন্ত তিনি স্বস্তি পান না। বাবু রোজ কেন চড়চাপড়টা মারেন না বলেই বরং মাখনের মনে আফসোস হয়। কদিন মহাসমারোহে যাত্রার আয়োজন হলো। বিষ্ণুবাবুর স্ত্রীর শরীরটা ভালো ছিল না, মনেও নানা রকম দুর্ভাবনা।
তিনি ছাড়া সকলেরই উৎসাহ দেখা গেল প্রচণ্ড। কোথাও যাওয়ার সময় ঘনিয়ে এলেই বিষ্ণুবাবু মহা বিপদ বাঁধান। এটা কোথায় গেল, ওটা কোথায় গেল জিজ্ঞাসা করতে করতে সকলকে এত অতিষ্ঠ করে তোলেন, তার নিজেরও প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়। যাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই তার চিরন্তন জিজ্ঞাসা আরম্ভ হলো। প্রথমেই হাঙ্গামা বাঁধল চটি, জুতা, টুথব্রাশ আর দাড়ি কামানোর সরঞ্জাম নিয়ে। অনেক খোঁজার পর জিনিস কটা পাওয়া গেল একটা গোছানো সুটকেসের ভেতরে। বিষ্ণুবাবু জিনিসপত্র গোছাতে স্ত্রীকে কাল একটু সাহায্য করেছিলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, গাড়ি তো সেই সন্ধ্যের সময়, কাল এগুলো বাক্সবন্দি করার কি দরকার ছিল? এ প্রশ্নের কেউ জবাব দিতে পারে? বিষ্ণুবাবু চুপ করে রইলেন, কিন্তু সে কেবল কিছুক্ষণের জন্য। রওনা হওয়ার সময় যত ঘনিয়ে আসতে লাগলো, তিনি ততই ব্যস্ত ও বিব্রত হয়ে পড়তে লাগলেন। এ জিনিসটা টানেন, ও বাক্সটা খোলেন, একে ধমকান, ওকে উপদেশ দেন, এ ঘর থেকে ও ঘর যান, আরও এ ঘর থেকে ও ঘরে আসেন। স্বামীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিষ্ণুবাবুর স্ত্রী একেবারে হাঁপিয়ে উঠলেন। পাড়াতে সচকিত করে এক সময় বাড়ির সামনে থেকে ঘোড়ার গাড়ি ছাড়ল। স্টেশন প্রায় 3 মাইল তফাতে। টাইম টেবলে ট্রেনের সময় দেখে বিষ্ণুবাবু 1.5 ঘন্টা আগে রওনা হয়েছেন। পাড়া ছাড়িয়ে বড় রাস্তায় পড়েই বিষ্ণুবাবু বললেন, আমার চুরুটের বাক্স কোথায় গেল? গাড়ি থামল এবং মাখনলাল নেমে ছুটল বাড়ির দিকে। বিষ্ণুবাবু নিজেই ভরসা দিয়ে বললেন, 7:30টায় গাড়ি, ঢের সময় আছে। মাখনলাল চুরুটের বাক্স নিয়ে এলে আবার গাড়ি চলতে আরম্ভ করল। পথে বিষ্ণুবাবু আবারও কয়েকবার কোথায় গেল বলে উঠলেন বটে, কিন্তু জিনিস কয়েকটি অপরিহার্য না হওয়ায় গাড়ি থামানো হলো না। মাখনলালকেও বাড়ি পাঠানো হলো না। স্টেশনে পৌঁছে দেখা গেল তাদের গাড়ি ছেড়ে গেছে আধ ঘন্টা আগে। বিষ্ণুবাবু রেগে বললেন, ছেড়ে গেছে বললেই হলো? টাইম টেবিলে টাইম দেখলাম 7:30টায়। কোথায় গেল টাইম টেবিলটা? মাখনলাল অনেক খুঁজে টাইম টেবিলটা আবিষ্কার করে বিষ্ণুবাবুর হাতে দিল। এদিকে খোকার মা এতক্ষণ স্টেশনের কুলিদের সঙ্গে বোধহয় গাড়ির সময় সম্বন্ধে আলাপ করছিলেন। বললেন, ওটা দেখে আর কি হবে, ট্রেনের টাইম বদল হয়ে গেছে 1 মাসের উপর। কোন বছরের টাইম টেবিল ওটা দেখো তো। রাত 11টার সময় আর একটা ট্রেন আছে, ঠিক হলো সেই গাড়িতেই যাওয়া হবে। আকাশের দিকে তাকিয়ে বিষ্ণুবাবু তাড়াতাড়ি সপরিবারে ওয়েটিং রুমে গিয়ে আশ্রয় নিলেন। খানিক পরেই নামল মুষলধারে বৃষ্টি। বিষ্ণুবাবুর স্ত্রী শান্তভাবে বললেন, শুভ দিনে শুভক্ষণে যাত্রা করেছি বটে। বিষ্ণুবাবু ভরসা দিয়ে বললেন, জোরে বৃষ্টি না হয় তো ভালো, কিছুক্ষণ বর্ষে আকাশ সাফ হয়ে যাবে। অনেকক্ষণ বর্ষণের পর বৃষ্টির জোর কমল বটে, একেবারে কিন্তু থামল না। ছেলে মেয়েদের খিদেও পেয়েছে। কিছু খাইয়ে একটা বিছানা পেতে ওদের শুয়ে দেবার পরামর্শটা বিষ্ণুবাবুই দিলেন। খাবার সঙ্গে আছে, কিন্তু খাবার জলের কুজো কোথায় গেল? আনা হয়নি। বিষ্ণুবাবু রেগে বললেন, কেন আনা হয়নি? একটা দরকারি জিনিস আনতে যদি তোমাদের মনে থাকে, যেখানে সেখানে জল খেয়ে এবার কলেরা হোক সবার। স্ত্রী জানালেন, বিষ্ণুবাবুর হুকুমেই ঘোড়ার গাড়ি থেকে শেষ মুহূর্তে জলের কুজোটি নামিয়ে রেখে আসা হয়েছে। এমনি মালপত্র হয়েছে 1 গাদা, তার উপর কুজোর বোঝা বইতে তিনি রাজি হননি। বিষ্ণুবাবু দমে গিয়ে বললেন, খাবার জলের কুজোটা নামাতে বলেছিলাম নাকি? যা হাঙ্গামা চলছে কদিন থেকে, মাথার কি ঠিক থাকে কারো? মাখন ছাতি মাথায় দিয়ে গিয়ে খাবার জল সংগ্রহ করে নিয়ে এলো। খাওয়ার পর ছেলেমেয়েরা সকলেই একে একে ঘুমিয়ে পড়ল। খোকাকে পাশে নিয়ে শুয়ে বিষ্ণুবাবু, ঘুমিও না, সবাই মিলে ঘুমিও না। ঢুলতে ঢুলতে মাঝে মাঝে চমকে সজাগ হয়ে বলতে লাগলেন, ঘুমিও না, তুই যে বড় ঘুমোচ্ছিস মাখন। মাখনও চমকে সাড়া দিতে লাগলো, আজ্ঞে না বাবু, ঘুমায়নি। মাখনকে অবশ্য বেশিক্ষণ সাড়া দিতে হলো না। খানিক পরে বিষ্ণুবাবু নিজে ঘুমিয়ে পড়লেন। মাখনও ঘুমিয়ে পড়ত, কিন্তু নিজের ভাগের খাবার
খেয়ে বেচারির পেট ভরেনি। চুপি চুপি কিছু খাবার সংগ্রহের জন্য আবার সে জেগে রইল। খাবার জোগাড় করে পেটটি ভরিয়ে মাখন আবার সেই ঘুমের আয়োজন করতে যাবে। বছর তিনেকের একটি ছেলে জেগে কাঁদতে আরম্ভ করায় বিষ্ণুবাবুর স্ত্রী তাকে মাখনের কোলে ফেলে আবার শুয়ে চোখ বুজলেন। মাখনের আর ঘুম এলো না এবং জোর বৃষ্টির মধ্যে সে শুনতে পেল গাড়ির আসবার প্রথম ঘন্টা। একটু চিন্তা করে বাবুর হাতঘড়িটা দেখে মাখন বাবুকে ডেকে তুলল। তারপরেই বেঁধে গেল হইচই কাণ্ড। বিষ্ণুবাবু এক এক হ্যাঁচকা টানে এক একটি ছেলে মেয়েকে ঘুম ভাঙিয়ে দাঁড় করিয়ে দিতে লাগলেন। কেবলই বলতে লাগলেন, ডাক ডাক কুলি বেটাদের ডাক, বাদ বাদ বিছানাপত্র বাদ। ফসকালো রে, এ গাড়িটাও ফসকালো। গাড়ির অপর দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওভারব্রিজ পার হয়ে যাওয়া চাই। এই বৃষ্টির মধ্যে এতগুলো ছেলেমেয়ের মোটবহন নিয়ে এটা সোজা কাজ নয়। গাড়ির প্রথম ঘন্টা যদিও কেবল পড়েছে, এই দিকে ঘড়িতে পার হয়ে গিয়েছে গাড়ির সময়। বিষ্ণুবাবু একেবারে খেপে যাবার উপক্রম করলেন। বিছানা গুটিয়ে সকলকে নিয়ে কোনো রকমে ভিজতে ভিজতে ওই দিকের প্ল্যাটফর্মে পৌঁছানো গেল। এখনও ট্রেনের দেখা নেই। প্রকাণ্ড একটা নিঃশ্বাস ফেলে বিষ্ণুবাবু বললেন, দাও খোকাকে আমার কাছে দাও। খোকা তো তোমার কাছে। কি সর্বনাশ, খোকা কোথায় গেল? মাখন তুই এখানে দাঁড়া ওদের নিয়ে, বলে ব্যাকুলভাবে বিষ্ণুবাবু সোজা লাইন ডিঙিয়ে ওয়েটিং রুমের দিকে ছুটলেন। তার স্ত্রীও প্ল্যাটফর্ম থেকে লাফ দিলেন লাইনে। ওয়েটিং রুম ফাঁকা। বিষ্ণুবাবু ধপ করে মেঝেতে বসে পড়লেন। কাতরভাবে বললেন, কুলিরা নিশ্চয় চুরি করেছে। কুলিরা অতটুকু ছেলে চুরি করবে কেন? তাছাড়া কুলি দুটো বরাবর আমাদের সঙ্গেই ছিল। একটু দম নিয়ে দুজনে ফিরলেন। আবার গেলেন ব্রিজের উপর দিয়ে, দুদিকে তাকাতে তাকাতে। যদি ফেলে গিয়ে থাকেন, কিন্তু কোথায় খোকা? খোকার চিহ্নও নেই কোথাও। ছেলেমেয়েরা কাঁদছে, মাখন তাদের আগলিয়ে রেখেছে। বিষ্ণুবাবুর স্ত্রীও কাঁদতে আরম্ভ করলেন। ব্যাপারটা যেমন ভয়ানক তেমনই আশ্চর্য। মাখন যখন সকলকে ডেকে তুলল, খোকা তখন বিষ্ণুবাবুর স্ত্রীর পাশে শুয়ে আছে। তারপর কুলি ডাকা, ছেলে মেয়েদের ডেকে তোলা, বিছানা বাঁধা, এই সব হট্টগোলের মধ্যে একটা জ্যান্ত শিশু শূন্যে মিলিয়ে গেল। বিষ্ণুবাবুর স্ত্রী হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন, বাবা শুনছো? খোকার কান্না শুনতে পাচ্ছি আমি। কোথায় যেন কাঁদছে খোকা। বিষ্ণুবাবুরও মনে হচ্ছিল দু একবার খোকার কান্না যেন অতি ক্ষীণভাবে দূর থেকে তার কানে ভেসে এসেছে। কিন্তু ব্যাপারটা মনের ভুল বলে আমল দেননি। এবার স্ত্রীর সমর্থন পেয়ে বললেন, স্টেশনের আগাগোড়া আমি তন্ন তন্ন করে খুঁজবো। মাখন, আমার টর্চটা গেল কোথায়? মাখন একটা বিছানা দেখিয়ে বলল, আজ্ঞে ওর মধ্যে। বিছানাটা ওয়েটিং রুমে পাতা হয়েছিল। টর্চ হাতে স্টেশনের প্রত্যেক ইঞ্চি স্থান খুঁজে দেখবেন। স্থির করে প্রকাণ্ড অভিযান যাবার আগে বড় বড় বীরদের যেমন মুখের ভাব হয়, সেই রকম মুখ করে বিষ্ণুবাবু বললেন, টর্চটা বার করো। বিছানা খোলা হলো। টর্চটা অবশ্য পাওয়া যেত বিছানার মধ্যেই, কিন্তু খোকাকেও আধমরা অবস্থায় তার মধ্যে পাওয়াতে কেউ আর টর্চের জন্য মাথা ঘামালো না। ভাগ্যে বিছানাটা তাড়াতাড়িতে আলগা করে গোটানো হয়েছিল। ভাগ্যে খোকার মুখটা পড়েছিল ধারের দিকে। তবু আর কয়েক মিনিট দেরি হলো। খোকা কোথায় গেল? এই প্রশ্নের জবাব বোধহয় আর পাওয়াই যেত না। বিষ্ণুবাবু উঠে দাঁড়িয়ে মাখনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। শয়তান, তোকে আমি ফাঁসি কাটে লটকিয়ে ছাড়বো। বিষ্ণুবাবুর স্ত্রী বললেন, বিছানাটা গুছিয়েছিলে কিন্তু তুমি। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ছোট বড় বিভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো আমাদের বাংলা গল্পের মেলা। আপনার যদি বাংলা গল্প পড়তে এবং শুনতে ভালো লাগে, তাহলে বাংলা গল্পের মেলার প্লেলিস্ট আপনার জন্য। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের গল্প আপনারা শুনতে চান তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক গল্পে।